Hi, good morning everybody and welcome to this channel Make a Strong Foundation of the Students. আজকে আমরা করব ক্লাস 10 ভেদ ভেরিয়েশন দশম শ্রেণীর কোশ্চেন নাম্বার 11 চ্যাপ্টার 13 ভেদের অঙ্ক WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আর বইয়ের পাতা অনুযায়ী 195 পাতার অঙ্ক আমরা অলরেডি 10 শতক পর্যন্ত আগের ভিডিওতে করেছি। তো তোমরা যারা দেখোনি তারা কিন্তু দেখে নেবে। আমার ভিডিওর লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে, আর অন্য চ্যাপ্টারের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে তোমরা ডাইরেক্টলি অন্য কোনো চ্যাপ্টার চলে যেতে পারো। তা না হলে তোমাদের সার্চিং বারে ইউটিউবে গিয়ে সার্চিং বারে গিয়ে আমাদের চ্যানেলের নাম লিখবে মেক এ স্ট্রং ফাউন্ডেশন অফ দ্য স্টুডেন্টস, সেখানে তোমরা তোমাদের পেয়ে যাবে। আর অলরেডি আমার প্রতিটা ভিডিওর উপরে আমার চ্যানেলের নাম লেখা থেকে তোমরা ওটাকে ভালো করে কপি করে অন্য জায়গায় বন্ধুবান্ধবকে দেওয়ার জন্য কপি করে নিয়ে শুধু নামটা দিয়ে দিলে তারা কিন্তু খুব সার্চিং করলে আমার চ্যানেলের নাম বেরিয়ে যাবে। সেখান থেকে তোমরা অঙ্কগুলো সমস্ত অঙ্ক একের পর এক করে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক পেতে পারো, বা প্লে লিস্ট থেকেও তোমরা অঙ্ক পেতে পারো। তাহলে আজকে আমরা শুরু করবো 11 দাগের অঙ্ক। খুবই গুরুত্বপূর্ণ এগুলো অঙ্ক, কেন ভেদের যে কোনো একটা অঙ্ক পরীক্ষার সময় মাধ্যমিকে অবশ্যই আসে। সেই জন্য যেহেতু মাধ্যমিকের পরীক্ষার সময় আসেই, তাহলে অঙ্কগুলো কিন্তু ভালো করে করতে হবে। তো এখানে বলছে এ ভ্যারিয়েশন বি ভ্যারিয়েশন সি হলে দেখায় যে এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ ভ্যারিয়েশন এ বি সি ইন্টু এ কিউ বি কিউ সি কিউব। তো তোমাদের এখানে মাথা রাখতে হবে, যদি আমাকে এইখানে যখন ভ্যারিয়েশন চেয়েছে, তো এই ভ্যারিয়েশনটা আমি কীভাবে অঙ্ক আনতে পারি না, যে কোনো প্রত্যেকটা আমি ভেদের অঙ্ক পেয়েছি, এই দুটো যখন ভেদে থাকবে তাহলে এইটা বাই এইটা ইকুয়াল টু ধ্রুবক, মানে এ বি সি ভ্যারিয়েশান এ প্লাস বি প্লাস সি যদি হয়, তাহলে আমাকে এটা কী করে বের করবো না, এ বি সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু ধ্রুবক। তো এইটা যদি আমরা বের করতে পারি তাহলে এটা ভ্যারিয়েশান মানে ভেদ হিসেবে একইভাবে এইটা বা এইটা ইকুয়াল টু ধ্রুবক আমাকে বের করতে হবে। তাহলে অঙ্কটা কী বলছে না, 11 দাগের অঙ্ক বলছে এ ভ্যারিয়েশান বি ভ্যারিয়েশান সি। তাহলে তোমরা দেখো, তাহলে এ সমান কী হবে না কে বি, আর বি সমান কী হবে, এখানে যেহেতু কে আছে তাহলে আমি কে ওয়ান ধরছি আর কে টু সি। তাহলে কে ওয়ান কে টু কি না, কে ওয়ান কে টু হলো অশূন্য ভেদ ধ্রুবক। এখানে বি এর মানে আমি সি দেওয়া আছে, আমি তাহলে প্রতিটা জিনিসই এক জিনিসে নিয়ে চলে আসবো, যে এ বি যেহেতু তিনটে এ বি সি আছে, তাহলে আমি যে কোনো একটা দিনে আসবো সি। তাহলে এখানে এ এর মানে আমি সি এ নিয়ে চলে আসবো। তাহলে কী হবে না, এ ইজ ইকুয়াল টু কে ওয়ান ইন্টু বি এর মান কী আছে কে টু সি, বা অতএব এ ইজ ইকুয়াল টু কে ওয়ান কে টু সি। আমার আর কিছু করা দরকার না, তাহলে এ এর মানেও সি এর আকারে পেয়েছি, বি এর মানেও সি এর আকারে পেয়েছি, আর সি মানে সি। এইবার আমি সিম্পল এইটাকে করব কি না, এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ডিভাইডেড বাই এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজুকাল টু। তাহলে আমি এখানে সিম্পল কী করবো না, এর মান আর বি এর মানেই বসাবো সি এর আকারে। তাহলে এর মান কত না কে ওয়ান কে টু সি, তাহলে কে ওয়ান কে টু সি তার কিউব ইন্টু বি কিউ মানে কে টু সিউব কে টি সি তার কিউব প্লাস বি কিউ মানে কে টু সি তার কিউব ইন্টু সি কিউব, সি এর মান কিছু দরকার নেই, প্লাস সি কিউব মানে সি কিউব ইন্টু এ কিউব মানে কে ওয়ান ইন্টু কে টু তার কিউব, বুঝে গেল, ডিভাইডেড বাই এ বি সি। এ মানে কত কে ওয়ান কে টু সি, বি মানে কে টু সি, সি মানে সি, প্লাস এ কিউব মানে কে ওয়ান কে টু সি তার কিউব। তাহলে আমি এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো, প্লাস কে টু সি তার কিউব প্লাস সি কিউব। এইবার ইজুকালি করবো, তাহলে এখানে প্রতিটা কিউব আছে, প্রতিটা মাথায় কিউব এসে যাবে। তাহলে কি কে ওয়ান কিউব কে টু কিউব সি কিউব, কেন এ কিউব বি কিউব ইন্টু কে টি কিউব সি কিউব প্লাস কে টু কিউব সি কিউব ইন্টু সি কিউব প্লাস সি কিউব ইন্টু কে ওয়ান কিউব কে টু কিউব ইন্টু সি কিউব ডিভাইডেড বাই, এটা কি কে ওয়ান একটাই আছে তাহলে কে ওয়ান, কে টু দুটো আছে তাহলে কে টু স্কোয়ার, সি দুটো আছে মানে সি দুটো আছে না সি তিনটে আছে, হ্যাঁ সি তিনটে আছে, তাহলে সি কিউব হোল ইন্টু, তাহলে এটা কী হলো না কে ওয়ান কিউব কে টু কিউব সি কিউব প্লাস কে টু কিউব সি কিউব প্লাস সি কিউব ইজুকালু। এবার দেখো তোমরা এখান থেকে কী দেখতে পাচ্ছ, প্রত্যেকটাতে সি কিউব এর সি কিউব সি কিউব সি কিউব
সি কিউব মানে দুটো করে সি কিউব আছে, তাহলে সি কিউব ইন্টু সি কিউব, কেন গুণে আছে এটা, তাহলে সি কিউব ইন্টু সি কিউব মানে সি টু দি পাওয়ার 6। না বুঝলে না, যখনই দেখবে যে যাদের বেস সমান হয় তাদের ঘাতগুলো যোগ হয়ে যায়, তাহলে 3 + 3 এখানে প্রতিটা 6 আছে। আমি আরেকটা লাইন যদি করে দিই তা তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। K1 কিউব K2 কিউব, আর অ্যাকচুয়ালি দেখো K2 কিউব হবে না, K2 6 হবে, কেন এখানে 3 এখানে 3 আবার C6 প্লাস K2 কিউব C6 প্লাস K1 কিউব K2 কিউব C6। এবারে বুঝে গেল? আমি আরও একটা লাইন করলাম, তোমাদেরকে না করলে দরকার হতো না, তবু করলাম। K1 K2 স্কোয়ার C কিউব, এখান থেকে কী কমন যাবে না, C কিউব কমন যাবে, আমরা দেখতে পাচ্ছি কিন্তু C কিউব কমন যাবে, তাহলে K1 কিউব K2 কিউব প্লাস K2 অনলি, হ্যাঁ, নট অনলি K2 কিউব হবে, ইট শুড বি K2 কিউব প্লাস C কিউব ইকুয়াল টু, এইবার দেখো এখানে কী কমন যাচ্ছে, C6 কমন যাচ্ছে, আর কিছু যাচ্ছে কি, K1 K2 হ্যাঁ K2 কিউবও তো কমন যাবে, এখানে K2 কিউবও তো কমন যাবে, তো আমার K2 কিউব কমন না দিলেও চলবে। K2 দরকার, আমি শুধু C6 কমন দিই, C6, তাহলে কী হবে, K1 কিউব K2 6 প্লাস K2 কিউব প্লাস K1 কিউব K2 কিউব। আমি কেন K2 কিউব কমে যাচ্ছিলো, কেন দিলাম না, দরকার নেই আমার, তাই দিলাম না, ডিভাইডেড বাই এখানে কি যাচ্ছে K1 K2 স্কোয়ার C কিউব C6 টু দি পাওয়ার K1 কিউব K2 কিউব প্লাস K2 কিউব প্লাস 1, আচ্ছা এখানে 1 যাবে, C কমন দিয়ে দিচ্ছি, এখানে 1 ইকুয়াল টু C6 কেটে গেল, এখানে কি পড়ে শুধু K1 K2 K1 K2 আমি কি ধরেছিলাম, আমি তো আগে ধরছি K1 K2 ধ্রুবক, তাহলে এই হোলটা কি হবে, পুরোটাই M ধরলাম, কেন পুরোটাই ধ্রুবক, তো যেহেতু নয়, M ইকুয়াল টু K1 কিউব K2 6 প্লাস K2 কিউব প্লাস K1 কিউব K2 কিউব ডিভাইডেড বাই K1 কিউব, আচ্ছা K1 ইন্টু K2 স্কোয়ার ইন্টু K1 কিউব K2 কিউব প্লাস K2 কিউব প্লাস 1 ইকুয়াল টু অশূন্য ভেদ, পুরোটাই ধ্রুবক, তাহলে এইটা ইকুয়াল টু এইটা আমরা ধ্রুবক পেয়েছি, ভালো করে দেখাবো কিন্তু এইটাকে করেছিলাম, এটা ধ্রুবক পেয়েছি, তার মানে এটা ভেরিয়েশনটা হবে তো, অতএব কী চেয়েছিল না, A কিউব B কিউব প্লাস B কিউব C কিউব প্লাস C কিউব A কিউব ডিভাইডেড বাই ABC ইন্টু A কিউব প্লাস B কিউব প্লাস C কিউব ইকুয়াল টু M, বা A কিউব B কিউব প্লাস B কিউব C কিউব প্লাস C কিউব A কিউব ইকুয়াল টু M ইন্টু ABC ইন্টু A কিউব প্লাস B কিউব প্লাস C কিউব, বা A কিউব B কিউব প্লাস B কিউব C কিউব প্লাস C কিউব A কিউব ভ্যারিয়েশন ABC ইন্টু A কিউব প্লাস B কিউব প্লাস C কিউব, যেহেতু M ধ্রুবক, তাহলে আমি এমটা ধ্রুবকটা তুলে দিলে এটা ভ্যারিয়েশন হয়ে যাবে, এটা কি প্রমাণিত না, বুঝলে না, আমাকে কিন্তু এটাই প্রমাণ করতে চাইছিলাম, আমি এটাই প্রমাণ করতে পেরেছি না পারিনি, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু খুবই ইজি অঙ্ক, শুধু বুঝতে হবে, আর প্রতিটা আমি যেমন ক্লিয়ার করে লিখেছি তোমরা কিন্তু এরকম পরিষ্কারভাবে লিখবে, কিন্তু তাহলে কোনো অঙ্ক ভুল যাবে না। যদি কোথাও কিউবের K6 এর কী হবে, টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 4 টু মানে স্কোয়ার, যদি কিছু ভুল হয়েও যদি যায় বাই চান্স, সেই ভুলটাও কিন্তু আমরা শুধরে নিতে পারবে বা দেখতে পাবে ভালো করে, এই জন্য এইভাবে পরিষ্কারভাবে লিখবে। তাহলে এরপর চলে যাবো নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 12। তো 12 দাগের বলছে এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্সের সঙ্গে সরল ভেদে আছে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে। পরিবর্তে যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5,000 টাকা এবং 12,000 টাকা খরচ হয়, তবে 250 ডেসিমিটার গভীর কূপ খনন করার জন্য কত ব্যয় হবে তা হিসাব করে দেখি। অঙ্কটা কিন্তু সহজই অঙ্ক, একদম
মানে আগের মতো অঙ্ক সম্পর্ক বের করতে হবে আমাকে, কূপ খনন করা আর টাকার সঙ্গে সম্পর্ক বের করতে হবে, সেই দুটো সম্পর্ক থেকে আমাকে মান বের করতে পারবো। তাহলে আগে বলছে দুটো ব্যয়, মোট ব্যয়ের দুটো করেছে, এক অংশ হচ্ছে তোমার এক্সের সঙ্গে সরল বেঁধে, আর একটা অংশ এক্সের সঙ্গে ডবল মানে এক্সের স্কোয়ারের সঙ্গে সরল বেঁধে, দুটো ব্যয় দুটো মানে দুটো সম্পর্ক। তাহলে আগে তো আমাকে দুটো ব্যয় বার করতে হবে। দুটো ব্যয় কি না, আমি মনে করছি যে দুটো ব্যয় তাহলে এ বি, না বুঝলে না, এক্স ডেসিমিটার কূপ গভীর কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ মানে মোট ব্যয়ের তাহলে দুটো অংশ আমি বার করবো। মনে করি, তাহলে কি লিখবো না, মনে করি মোট ব্যয় ইজুকাল টু পি টাকা। তাহলে মোট ব্যয় পি টাকা, একটি অংশ যার একটি অংশ ইজুকাল টু এ টাকা, অন্য অংশ ইজুকাল টু বি টাকা। তাহলে এক অংশ এ বি এক অংশ বি, তাহলে কি অতএব পি ইজুকাল টু এ প্লাস বি। কেন মোট ব্যয়কে আমি দুটো ভাগ করেছি, একটা এ একটা বি, বাস আমরা এতদূর কিন্তু পেয়ে গেলাম, পি ইজুকাল টু এ প্লাস বি। এইবারে কী বলছে, এক্সের সঙ্গে কী সম্পর্ক বলছে, দুটো ব্যয়ের অংশ দুটোকে না, একটি এক্সের সঙ্গে একটি অংশ না এক অংশ মানে একটি অংশ, অ্যাকচুয়ালি একটি অংশ, তার মানে এ এক্স এর সঙ্গে সরল ভেদে আছে, সরল ভেদে আছে। অতএব তাহলে এ ভ্যারিয়েশন এক্স বা এ ইকুয়াল টু কে ওয়ান এক্স। আমি আগে কে ওয়ান কেন ধরলাম, কারণ আমার আরও একটা তো বেরোবে কে ওয়ান এক্স। কে ওয়ান হলো অশূন্য ভেদ ধ্রুবক। আবার বলছে অন্য অংশটি মানে বি এক্স স্কোয়ার এর সঙ্গে সরল ভেদে আছে, সরল ভেদে আছে। অতএব কি না, বি ভেরিয়েশান এক্স স্কোয়ার বা বি ইজুকাল টু কে টু এক্স স্কোয়ার। তাই এখানে একই লিখতে হবে, কে টু হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে পি ইজুকাল টু এ প্লাস বি, তো কারণ আমি ধরেছিলাম পি ইজুকাল টু এ প্লাস বি। অতএব তাহলে মোট ব্যয় পি ইজুকাল টু এ প্লাস বি ইজুকাল টু এর মান কত, কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স স্কোয়ার। তাহলে আমার এইটাই গেল সমীকরণ, কারণ আমার এইটার উপরেই সমস্ত অঙ্ক এবার আমাকে কী করতে হবে। এখানে কি বলছে না, এক্স ডেসিমিটার কূপ খনন করা যাবে। তার এবার আমাকে কি বলছে এখানে না, 100 ডেসিমিটারে 5,000 টাকা খরচা, আবার 200 ডেসিমিটারে 12,000 টাকা খরচা। তো মোট খরচা মানে এ না, বুঝলে না, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে না, 100 ডেসিমিটার কূপ খনন করার জন্য খরচ হয়, এই খরচ মানে মোট খরচ হয় 5,000 টাকা। অতএব 100 ডেসিমিটার মানে এক্স ডেসিমিটার ছিল, তাহলে এক্স সমান 100 আর মোট খরচ পি, তা পি ইজুকাল টু 5,000। এইটা আমি 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণ কি, পি ইজুকাল টু কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স স্কোয়ার, বা পি মানে 5,000 ইজুকাল টু কে ওয়ান মানে আবার 100, তার মানে 100 কে ওয়ান প্লাস আবার এখানে 100 স্কোয়ার, তার মানে কে টু। তাহলে কী হবে, 100 স্কোয়ার মানে 100 স্কোয়ার কে টু, বা 5,000 ইজুকাল টু 100 কে ওয়ান প্লাস 100 গায়ে 4 শূন্য কে টু। তাহলে এটা একটা মানে এটা আমি 2 নম্বর সমীকরণ পেলাম, মনে করো। এখান থেকে আমরা অ্যাকচুয়ালি না 2 নম্বর, এখান থেকে আমি একটা কে ওয়ানে আবার বের করে নিচ্ছি। তাহলে দেখো
5000 টাকা ওদিক চলে, মানে দুটো যদি চেঞ্জ করে দিই তাহলে কী হবে না 100 K1 প্লাস একের গায়ে 4টে শূন্য K2 ইকুয়াল টু 5000, বা K1 ইকুয়াল টু 100 K1 ইকুয়াল টু তাহলে 5000 মাইনাস একের গায়ে দুটো শূন্য 4টে শূন্য K2, বা K1 ইকুয়াল টু 5000 মাইনাস একের গায়ে দুটো 4টে শূন্য K2 হোল ডিভাইডেড বাই 100, বা না বুঝলে না, ইকুয়াল টু, এবার দেখো ভালো করে তুমি দেখো দেখিনি 100 দিয়ে কাটবে তো, মানে এখান থেকে 100 কমন যাবে না, যাবে না, তাহলে 100 কমন চলে গেলে কী হবে না 50 K1 মাইনাস 100 K2 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 50 K1 সরি 50 মাইনাস 100 K2, তাহলে K1 ইকুয়াল টু 50 মাইনাস 100 K2 আমরা পেয়ে গেলাম। এইবার আমি যে দ্বিতীয় শর্ত দেওয়া আছে দ্বিতীয় শর্ত অঙ্ক চলে যাব। তা দ্বিতীয় শর্ত কি বলছে না 200 ডেসিমিটার, আবার লিখতে হবে এখানে, তো আবার 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য খরচ হয় 12,000 টাকা। অতএব x সমান 200 আর p ইকুয়াল টু 12,000, মানে মোট খরচ 12,000 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তো একইভাবে 1 নম্বর সমীকরণে যদি আবার বসাতে যাই আমরা, তো 1 নম্বর সমীকরণ কী বলছিল আমরা পেয়েছিলাম না p ইকুয়াল টু এটা, তাহলে p ইকুয়াল টু K1 x প্লাস K2 x স্কোয়ার, তাহলে 12,000 ইকুয়াল টু K1 x মানে 200 K1 প্লাস 200 তার স্কোয়ার K2, আমি আর সমান সমান এখানে দিচ্ছি না, এখানে করে দিচ্ছি তাহলে সুবিধা তাড়াতাড়ি হবে। 200 K2 K1 প্লাস 2 দুগুণে 4, 4 গায়ে 4টে শূন্য K2, বুঝলে না, তাহলে এইখান থেকে আমি কি 200 দিয়ে আমি সবাইকে ভাগ করে দেবো, 200 দিয়ে ভাগ করলে কত হবে এটা, তাহলে আবার একইভাবে তাহলে 200 K1 না বুঝলেন, তাহলে আমি 200 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত হবে এটা 60 ইকুয়াল টু K1 প্লাস 200 দিয়ে ভাগ করলে 200 K2, 60 ইকুয়াল টু K1 প্লাস 200 K2। তো এইখানে আমি K1 এর মানটা আমার অলরেডি আমার K মান পেয়ে গেছিলাম আগেরবারে, তাহলে আমি সেই K1 এর মানটা যদি বসিয়ে দিই, বা 60 ইকুয়াল টু K1 এর মান কত পেয়েছি না K1 এর মান পেয়েছি 50 মাইনাস 100 K2 প্লাস 200 K2, যেহেতু K1 ইকুয়াল টু 50 মাইনাস 100 K2 আমি তো পেয়েছি আগে মানেটা এটা, বা 60 ইকুয়াল টু 50 মাইনাস 100 K2 প্লাস 200 K2, বা এবার এইটাকে দিকে নিয়ে চলে আসলে কী হবে, তাহলে 200 K2 থেকে 100 বাদ দিয়ে যাবে, তাহলে 100 K2 ইকুয়াল টু তাহলে 60 থেকে আবার 50টা কী হবে না বিয়োগ চলে যাবে, তাহলে 60 মাইনাস 50, বা K2 ইকুয়াল কত 10/100 ইকুয়াল টু 1/10, আমি K2 মান পেয়ে গেলাম 1/10, তাহলে আমি এই K2টা এবার K1 বস করাবো, এবারে K2 ইকুয়াল টু 1/10, আমি K1 এর সমীকরণ বসাবো, ঠিক আছে, এটাকে আমি যদি 2 নম্বর সমীকরণ করে দিই, আমি যেহেতু এটা 2 নম্বর, তাহলে 2 নম্বর সমীকরণে বসে পাই 2 নম্বর সমীকরণ কি না K1 ইকুয়াল টু 50 মাইনাস 100 K2 ইকুয়াল টু 50 মাইনাস 100 গুণিতক 1/10, তাহলে ইকুয়াল টু 50 মাইনাস 10 ইকুয়াল টু 40, অতএব K1 ইকুয়াল টু 40 আর K2 ইকুয়াল টু 1/10, তাহলে এই যে এটা পেয়েছি এটা আমি পি যে 1 নম্বর সমীকরণ আছে আমি এখানে 1 নম্বর সমীকরণ এবার বসিয়ে অঙ্কটা করব। তাহলে অতএব পি ইকুয়াল টু কত পেয়েছিলাম না আমি তো আগে পেয়েছি পি ইকুয়াল টু K1 x প্লাস K2 x স্কোয়ার, কারণ 1 নম্বর সমীকরণ আমি পেয়েছি পি ইকুয়াল টু K1 x K2 x স্কোয়ার, অতএব পি ইকুয়াল টু আমি এখন K1 এর মান পেয়ে গেছি 40x প্লাস K2 মান পেয়েছি 1/10 x স্কোয়ার। এইবার আমার অঙ্ক কী বলছে না 250 ডেসিমিটার কূপ খনন করতে কটা খরচা, অতএব
x সমান 250 এর আমি 3 নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি। 3 নম্বর সমীকরণে বসে পাই, তাহলে p ইকুয়াল টু 40 ইন্টু 250 প্লাস 1/10 গুণিতক 250 হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এটা কত 40 ইন্টু 150 মানে 4 5 100, এখানে দুটো শূন্য, প্লাস 1/10 গুণিতক 250 গুণিতক 250, তাহলে 0 0 কেটে গেল ইকুয়াল টু 1 1 4টে শূন্য প্লাস 250 গুণিতক 25, তাহলে 250 গুণিতক 25 গুণ করে কত হবে 250 16,250 টাকা। অতএব মোট পি ইকুয়াল টু 16,250 টাকা। অতএব 250 ডেসিমিটার কূপ খনন করার জন্য 16,250 টাকা খরচ হবে। বুঝে গেল কী পেলাম? তাহলে আমি K1 K2 মান পেয়েছি। 3 নম্বর সমীকরণে আমার K1 K2 দরকার ছিল, এক্সের মান বলেছিল 250 ডেসিমিটার কূপ খনন করবো। তাহলে যদি 250 ডেসিমিটার কূপ খনন করি তাহলে কত টাকা খরচ আমাকে চেয়েছিল, তো সেটা আমি পেয়ে গেছি যে 16,250 টাকা। এটা কিন্তু আমাদেরকে মাথা রাখতে ভালো করে বুঝতে, অঙ্কগুলো বুঝতে পারলে কিন্তু অঙ্কগুলো খুবই সহজ, না বুঝতে পারলে কঠিন হবে। কিন্তু ভেদের অঙ্ক যারা বুঝতে পারছে তারা কিন্তু অঙ্কগুলো করতে সহজেই পারবে। না বুঝলে না? এরপর চলে যাবো নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 13। তো কোশ্চেন নাম্বার 13 বলছে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। আচ্ছা, উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। ও ভেরি গুড। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত এত হলে উচ্চতার অনুপাত এত হলে তাদের আয়তন অনুপাত নির্ণয় করো। বাহ, এরকম অঙ্ক আমরা করে নিয়ে মানে ভেদের সাহায্যে, ভেদের নিয়মে কিন্তু অন্য নিয়ম আমরা অঙ্ক করেছি। তাহলে আমার 3টে চাই, একটা চোঙের আয়তন চাই, ভূমির ব্যাসার্ধ চাই, আবার উচ্চতা চাই। তাহলে আমি 3টিকে ধরে নেবো না। মনে করি চোঙের আয়তন ইকুয়াল টু ভি, ব্যাসার্ধ ইকুয়াল টু আর, উচ্চতা ইকুয়াল টু এইচ। এবার সম্পর্ক কী বলছে না, চোঙের আয়তন ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে আবার উচ্চতার সঙ্গে। না বুঝলে না? সরল দুটো কিন্তু যৌগিক ভেদ, যৌগিক ভেদ মানে সিম্পল সরল ভেদ। চোঙের আয়তন মানে ভি ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে এবং উচ্চতার সঙ্গে সরল ভেদে যৌগিক ভেদে আছে। মানে সরল যৌগিক ভেদ, অ্যাকচুয়ালি সরল ভেদ ছিল তারপরে যৌগিক ভেদ হয়েছে, সরল যৌগিক ভেদে আছে। তাহলে চোঙের আয়তন কি? অতএব চোঙের আয়তন ভি ইকুয়াল টু ভি ভেরিয়েশন ব্যাসার্ধের বর্গ মানে আর স্কোয়ার, আবার উচ্চতা মানে এইচ। তাহলে এইটা ভি ভেরিয়েশন আর স্কোয়ার এইচ। না বুঝলে না? অতএব ভি ইকুয়াল টু কে আর স্কোয়ার এইচ। কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এইবারে বলেছে কি না, ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে আমি এখান থেকে কী করবো, তার মানে দুটোর মধ্যে তুলনা করছে, তাহলে ব্যাসার্ধের অনুপাত চেয়েছে। তো ব্যাসার্ধের অনুপাত তাহলে দুটো জিনিস দিয়েছে, মানে তার দুটো চোঙ, তা ব্যাসার্ধ অনুপাত দিয়েছে, আবার উচ্চতার অনুপাত দিয়েছে। তাহলে আয়তন অনুপাত করতে হবে। তো মনে করার দরকার নেই এখানে। তো ব্যাসার্ধের অনুপাত, ইকুয়াল টু 2:3। তাহলে ব্যাসার্ধ মানে কত? অতএব R1 = R2 ইকুয়াল টু 2:3। তাহলে R1 বাই R2 ইকুয়াল টু 2/3। অতএব R1 ইকুয়াল টু 2m, R2 ইকুয়াল টু 2n। তাই এখানে কিন্তু mn অশূন্য ধ্রুবক। কেন আমি যেটা কাটাকুটি করেছিলাম সেটা পেয়েছি। ঠিক আছে। আবার দুটি চোঙের উচ্চতার অনুপাত ইকুয়াল টু কত দিয়েছে? 5:4। তাহলে উচ্চতার অনুপাত দিয়েছে 5:4। অতএব তাহলে H1 H2 ইকুয়াল টু 5:4 বা
h1 বাই h2 ইকুয়াল টু 5/4 বা h1 ইকুয়াল টু 5, আমি আগেটা এটা m হবে না, দুটো দিয়ে m হবে, আমি এটা n ধরেছি 5n, আর h2 ইকুয়াল টু 4n, এখানে শুধু n হবে। n হলো অশূন্য ধ্রুবক। কিন্তু যেটা কাটাকুটি করে ছোটো ছিল সেটাই পেয়েছি। তাহলে আমাকে v1 বের করতে হবে প্রথমটা। আবার অতএব v1 ইকুয়াল টু, এখানে কী শর্ত দিয়েছিল, v এর সঙ্গে শর্ত কী ছিল, কে আর স্কোয়ার এইচ, তো তাহলে v1 ইকুয়াল টু কে ইন্টু আর স্কোয়ার, মানে r1 স্কোয়ার ইন্টু h1 ইকুয়াল টু কে ইন্টু r1, কোথায় r1 মানে 2m, তাহলে 2m স্কোয়ার ইন্টু h মানে 5n ইকুয়াল টু কে ইন্টু 4m স্কোয়ার 5n ইকুয়াল টু, তাহলে 5 4 20 কে এম স্কোয়ার n। তাহলে প্রথমে v1 পেয়েছি, আবার v2 ইকুয়াল টু কে ইন্টু r2 স্কোয়ার ইন্টু h2 ইকুয়াল টু কে ইন্টু r2 মান কত 2m, তারপরে 2, এটাও 2 ছিল, 2:3, সরি 3m, এটা হবে 3m স্কোয়ার ইন্টু h2 মানে 4n ইকুয়াল টু, তাহলে কে ইন্টু 3 3 9m স্কোয়ার ইন্টু 4n ইকুয়াল টু 4 লং 36 কে এম স্কোয়ার n। অতএব v1 ইজ টু v2 ইকুয়াল টু, তাহলে v1 v2 মান বের করবো, কত হচ্ছে v1 মানে এইটা পেয়েছি আমরা 20 কে এম স্কোয়ার n ইজ টু 36 কে এম স্কোয়ার n ইকুয়াল টু, তাহলে এই কে এম স্কোয়ার n চলে যাবে, তাহলে 20 ইজ টু 36 ইকুয়াল টু 2 দিয়ে করলে 4 দিয়ে করলে 4 5 20, 4 লং 36, তাহলে 5:9। এইটাই তো আমার অ্যান্সার, কী চেয়েছিল, অতএব আয়তনের অনুপাত ইকুয়াল টু 5:9, এটাই অ্যান্সার আমার, এটাই চেয়েছিল তো, যে দুটো মানে আয়তনের অনুপাত কত না 5:9, এটাই কিন্তু উত্তর। ভেরি ইজিয়েস্ট অঙ্ক। তো তোমরা যদি বুঝতে পারো অঙ্কগুলো কিন্তু সত্যিই খুব সহজ অঙ্ক, না বুঝতে পারলে তো একটু কঠিন লাগলেও লাগতে পারে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা নেক্সট ভিডিওতে হাজির হব নেক্সট অঙ্ক নিয়ে, কোশ্চেন নাম্বার 14 থেকে, মানে 14 আর 15 দুটো লেখা অঙ্ক আছে, তারপরে আবার শর্ট কোশ্চেন আছে, এমসিকিউ আছে, এসে আছে, সব ধরনের আমরা অঙ্ক করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আচ্ছা, যারা কিন্তু নতুন আছে তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যদি ভালো লাগে অঙ্ক বুঝতে পারো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। ওকে, থ্যাংক ইউ।